আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ আমরা আনসিন কম্প্রিহেনশন এবং সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এর সলিউশন নিয়ে কথা বলবো। ক্লাসের শুরুতেই আপনারা আমাকে একটু কমেন্ট করে কনফার্ম করেন যে আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, তাহলে আমরা মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। ক্লাসের শুরুতেই আপনারা আমাকে একটু কমেন্ট করবেন। আমি আমার এখানে চেক করেছি, আলহামদুলিল্লাহ আমার এখানে সাউন্ড সিস্টেম দ্যাট ইজ অডিও এবং ভিডিও দুটোই ক্লিয়ার আছে, সমস্যা নেই। আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান প্লিজ, তাহলে আমরা মূল আলোচনায় চলে যেতে পারবো। হ্যাঁ, কমেন্ট করতে হবে বাবা। হ্যাঁ, আপনাদের কয়েকজন আমাকে রিকোয়েস্ট করছিলেন যে স্যার আনসিন কম্প্রিহেনশন থেকে কিভাবে সলিউশন করা যায় এটা নিয়ে একটু কথা বললেন। তো তার ওই ধারাবাহিকতায় আমরা আনসিনটা নিয়ে কথা বলবো এবং আজকে অতি গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ সলভ করবো আমরা ইনশাল্লাহ। জাহান, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। মারুফ আহমেদ, অভি, তিশা দাস, আচ্ছা আচ্ছা, যারা যারা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ মারুফ, ভালো আছি বাবা। তাহলে আসেন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনাকে মাঝে মাঝেই দেখা গেছে যে অভি বলতেছে শোনা যায় না, কি বলেন অভি? এটা কেন বললেন বাবা? শোনা যাচ্ছে তো ক্লিয়ারলি। বাকিরা কমেন্ট করেন তো। অভি বলতেছেন যে ক্লিয়ার শুনতে পাচ্ছেন না উনি, আপনারা শুনতে পাচ্ছেন কিনা? বাকিরা একটু কমেন্ট করেন তো। অভি বলতেছেন যে সে ক্লিয়ার শুনতে পাচ্ছে না, আপনারা শুনতে পাচ্ছেন কিনা? জাহান বলতেছে স্যার ক্লিয়ার। অভি আপনি বের হয়ে, ও আচ্ছা, শুনতেই না পাইলে আর বের হয়ে আর কে বলবো বলেন। আচ্ছা আচ্ছা, জাহান বলছেন যে শোনা যাচ্ছে, তিশা বলতেছেন শোনা যায় তো। আরে বাবা, মারুফ আহমেদ, অভি আপনার সম্ভবত নেটওয়ার্কের প্রবলেম বা টেকনিক্যাল কোনো প্রবলেম হয়ে গেছে আপনার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। আমরা আজকে রিডিং কম্প্রিহেনশন নিয়ে কথা বলবো। তো আপনাদের সুবিধার জন্য আমি এখানে কিছু প্রশ্ন দিয়ে রাখছি আর কি। হ্যাঁ, এই প্রশ্নগুলোর আমরা আলোচনায় চলে যাচ্ছি এখন। তো আমরা আজকে তাহলে আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশনে আনসিন কম্প্রিহেনশন আসলে আপনি সেই আনসিন কম্প্রিহেনশনটা কিভাবে সলিউশন করবেন বা সলভ করবেন, এবং সেইখানে একাধিক যদি আনসার থাকে, যেমন দেখা গেছে ধরে নেন আপনি 3টা আনসার পাচ্ছেন, 3টাই মনে হচ্ছে আপনার হয়ে যাবে। হ্যাঁ, 3টাই হচ্ছে মনে হচ্ছে, বা 5 মানে 4টা অপশন পেয়েছেন, মনে হচ্ছে আরে ভাই 4টাই তো হয়, অথবা মনে হচ্ছে যে 2টো তো হয়। এক্ষেত্রে আমরা কিভাবে বেস্ট অ্যান্সারটাকে চুজ করব সেই বিষয়ে আমরা আজকে কথা বলবো ইনশাল্লাহ। তাহলে আসেন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আচ্ছা, তো আমরা এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড আনসার কোয়েশ্চেন 1 to 5। নিচের প্যাসেজটা পড়ো এবং 1 থেকে 5 নাম্বার প্রশ্নের উত্তর লিখো বা উত্তর করো। এখন তার মানে আমরা বুঝতে পারতেছি আমাদের এইখানে প্রশ্ন থাকতে পারে 15টা, থাকতে পারে 20টা, থাকতে পারে 25টা, বা যতগুলো প্রশ্নই থাকুক, প্যাসেজ থেকে প্রশ্ন আছে 1 থেকে 5। তো আপনি যেই কাজটা করবেন, মাথায় রাখেন, আপনি যেই কাজটা করবেন আমি এখানে লিখে দিচ্ছি। সেটা হলো, আমরা যখন আনসিন একটা প্যাসেজ পাবো, হ্যাঁ, এখানে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। সেটা হলো, প্রথমে প্যাসেজ থেকে কতগুলো প্রশ্ন আছে, কতগুলো প্রশ্ন রয়েছে তা দেখতে হবে। আচ্ছা দেখেন, এই যে আমাদেরকে বলে দিচ্ছে যে এখানে প্যাসেজ থেকে প্রশ্ন থাকবে 1 থেকে 5, তার মানে 5টা প্রশ্ন আছে বাবা। আপনি এখানে যে বিষয়টা খেয়াল করবেন সেটা হচ্ছে আপনাকে 5টা প্রশ্ন পড়তে হবে। হ্যাঁ, 5টা প্রশ্ন, এর বেশি আপনার প্যাসেজ থেকে পড়ার প্রয়োজন নাই। এরপরে আমরা যেই কাজটা করব, জাস্ট আপনি দেখে নেন প্যাসেজ থেকে কয়টা প্রশ্ন আছে। যেমন ধরে নেন এখানে থাকতে পারে 1 থেকে 3টা,
অথবা থাকতে পারে 1 থেকে 5, অথবা থাকতে পারে 1 থেকে 6, অথবা এমন হইতে পারে প্যাসেজটা গিয়ে মাঝখানে আছে, 16 নাম্বার থেকে শুরু হয়েছে 20 নাম্বারে গিয়ে। হ্যাঁ, এরকম কিছু একটা থাকতে পারে। মানে যেটাই থাকুক বাবা, আপনাকে যে জিনিসটা খেয়াল করতে হবে, আপনি দেখবেন প্রশ্ন কয়টা আছে। হ্যাঁ, যে কটা প্রশ্ন থাকবে আপনি সেই প্রশ্নগুলোকে কি করব বা কিভাবে সলভ করতে যাব সেই বিষয়টা আমরা এখন আলোচনা করব। তাহলে এবার দেখেন, এবার প্যাসেজটি না পড়েই, তাহলে এবার আপনি প্যাসেজ পড়বেন না, প্যাসেজটা না পড়েই প্যাসেজের অধীনস্থ, হ্যাঁ, প্যাসেজের অধীনস্থ কোশ্চেনগুলো কমপক্ষে 2 বার পড়বেন। তাহলে দেখেন, আপনি যদি প্যাসেজটা একবার পড়ে ফেলেন, আপনি পুরো প্যাসেজটা একবার পড়লেন, যেমন ধরেন আমাদের এখানে একটা প্যাসেজ দেয়া আছে গ্লোবালাইজেশন নিয়ে। এখন আপনি যে গ্লোবালাইজেশন প্যাসেজটা আপনি একবার পড়লেন, পড়ার পরে যদি আপনি আবার প্রশ্নে যান, তখন আপনাকে আবার ওই প্রশ্ন থেকে প্যাসেজে ফিরে আসতে হবে। আবার দেখা গেছে প্রশ্নে গেলেন, আবার প্যাসেজে ফিরে আসতে হবে। তার মানে এটা একটা টাইম কনজিউমিং বিষয়, আপনার একটা সময় খেয়ে ফেলবে, এরকম একটা ঘটনা ঘটে যাবে। সো আপনি যেই কাজটা করবেন, আপনি এবার প্যাসেজটাকে আপনি পড়বেন না, না পড়ে প্যাসেজের অধীনে যেই প্রশ্নগুলো আছে এগুলোকে কমপক্ষে 2 বার পড়বেন। মাথায় রেখেন, কমপক্ষে 2 বার পড়বেন। পড়া হয়ে গেলে যে কাজটা করবেন, প্রশ্নগুলোর কিওয়ার্ড অথবা হেডওয়ার্ড অথবা রুট ওয়ার্ড মার্ক করবেন। রুট ওয়ার্ড মার্ক করবেন। আচ্ছা, প্যাসেজ রিডিং এর আরো কিছু বিষয় বলা যায়, তো ওটা আমি আপাতত এখানে বললাম না, আমরা প্রয়োজনে পরে আরেকটা প্যাসেজ পড়ায় দেন। কারণ আপনাদের প্যাসেজ থেকে যে প্রশ্নগুলো আসবে এগুলো কিন্তু ওই রাইটিং থাকবে না, এমসিকিউ টাইপের কোয়েশ্চেন থাকবে। যদি এটা রাইটিং হতো তাহলে আমি এইখানে আপনাকে আরো কিছু টিপস অ্যান্ড টেকনিক্স বলতাম, হ্যাঁ, যেটা এখানে আপাতত বলার প্রয়োজন নাই। তাহলে দেখেন, এই যে আমরা বুঝতে পারতেছি আমাদের প্যাসেজটা হলো গ্লোবালাইজেশন নিয়ে। হ্যাঁ, তো আমরা চলে যাই। তার মানে বুঝতে পারতেছি আমাদের প্যাসেজটা একবারে খুব বেশি বড়ও না, একবারে পিচ্চিও না, একদম মানে মোটামুটি আকারের আর কি। তো এই প্যাসেজটাতে আমরা চলে আসছি। এইবার প্যাসেজের আন্ডারে আমরা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। দেখেন, এই প্রশ্নগুলোতে আমরা পাচ্ছি উইচ অফ দ্য ফলোইং উড বি দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল। তার মানে দেখেন, আমাদের কাছে প্যাসেজের একটা টাইটেল চাওয়া হচ্ছে। ঠিক আছে, প্যাসেজের টাইটেল চাওয়া হচ্ছে। তার মানে এই প্রশ্ন থেকে আপনি যেটা মার্ক করবেন সেটা হচ্ছে আপনার জাস্ট একটা টাইটেল লাগবে। কি লাগবে বাবা? টাইটেল লাগবে। প্রয়োজনে আপনি প্রশ্নের পাশে লেখা রাখেন, যে এইভাবে লেখা রাখলেন, প্রয়োজনে বাংলায় লিখলেন যে টাইটেল লাগবে। এই বুঝতেছেন তো আমার কথা? আপনারা লিখে রাখছেন, তাহলে পরের বার আপনাকে আর পুরো প্যাসেজ পড়তে হবে না, টাইটেল লাগবে। আচ্ছা, তাও কেমন টাইটেল বাবা? মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল। মানে অর্থাৎ এখানে 4টা টাইটেল দেওয়া আছে, এই 4টার মধ্যে সবচাইতে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা, হ্যাঁ, সেই টাইটেলটা আপনাকে মার্ক করতে হবে। এইবার আসেন, তার মানে আমরা যেই কাজটা করতে পারি, আমি প্রয়োজনে প্রশ্নের উপরে ছোট করে নোট নিতে পারি। কি নোট নিতে পারি বাবা? নোটটা নিতে পারি এরকম, যে 1 নাম্বার কোশ্চেনে চাওয়া হয়েছে টাইটেল, 2 নাম্বার কোশ্চেনে কি চাওয়া হয়েছে? আচ্ছা দেখেন, which of the following the most, এটা তো আমরা 1 নাম্বার প্রশ্ন দেখেছি। হ্যাঁ, এইবার আমরা 2 নাম্বার প্রশ্ন চলে গেলাম। দ্য ওয়ার্ড ভায়া, এই ভায়া ওয়ার্ডটা এটা কি নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নাকি প্রিপোজিশন? এটার জন্য আপনারা নোট নেওয়ার প্রয়োজন নাই। ভাইয়া প্রশ্নে কি লেখা যাবে? কলম দিয়ে লিখবেন না ভাই, পেন্সিল দিয়ে লিখেন। এক্সামে কোশ্চেন লেখা যাবে, বোর্ড এক্সাম তো এক্সামের কোশ্চেনে লেখা যাবে, বোর্ড এক্সামে তো অ্যালাউ করে না। তিশা দাস, আপনি দেখা গেছে তাহলে কোশ্চেনে যদি লিখতে না পারেন, তাহলে যেই কাজটা করতে পারেন, আপনি আন্ডারলাইন করে রাখেন পেন্সিল দিয়ে। ঠিক আছে, আপনি পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে রাখেন, সমস্যা নেই। আর আপনাকে কোশ্চেন তো নিয়ে আসতে দিবে না, তাই না? আচ্ছা, তাহলে আমরা এটা তো দেখতেই পাইলাম। এবার দেখেন আমাদের যে 3 নং প্রশ্নটা আর কি, 3 নং প্রশ্ন বলতেছে যে দেখেন, দ্য ওয়ার্ড অ্যাব্রাপ্ট ইন দ্য সেকেন্ড লাইন মিনস, দ্বিতীয় লাইনে অ্যাব্রাপ্ট শব্দটা যেটা আছে এটার মিনিংটা কি?
তাহলে দেখেন এখানে যেহেতু এটা মিনিং জিজ্ঞেস করছে, এটা আপনার প্যাসেজ পড়লে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, 4 নম্বরে বলতেছে দ্য জিস্ট অফ দ্য টেক্সট ইজ দ্যাট, এই টেক্সটের জিস্ট মানে হচ্ছে গিয়ে সারমর্ম অথবা বলতে পারেন মূল কথা। এই প্যাসেজটা পড়ে আমরা মূল কথাটা কি বুঝতে পারবো। হ্যাঁ, আচ্ছা, তার মানে দেখেন এটা নোট নেওয়ার দরকার নাই, কারণ এখানে 4টা অংশ দেয়াই আছে। দ্য মেইন জিস্ট অফ দ্য টেক্সট ইজ দ্যাট গ্লোবালাইজেশন, এইভাবে এখানে পরে অপশন দেয়া আছে, আমরা এটা বুঝতে পারবো ইনশাল্লাহ, সমস্যা হবে না। এবার আসেন আমাদের যে 5 নং প্রশ্নটা, 5 নং প্রশ্নটাতে কি বলতেছে, ইফ যদি ইউ ওয়ান্ট টু সেন্ড সাম মানি টু ইউর ফ্রেন্ড লিভিং অ্যাব্রড, তুমি যদি তোমার বিদেশে থাকা কোনো বন্ধুকে কিছু টাকা পাঠাতে চাও, সেক্ষেত্রে কি করবে। আচ্ছা, তাহলে আমরা এখানে মাথায় রাখতে পারি, এখানে আপনি একটা নোট রাখতে পারেন, সেন্ডিং মানি অথবা মানি ট্রান্সফার। তাহলে আমরা প্যাসেজ থেকে বের করবো যে মানি ট্রান্সফারের ওয়ে, অথবা যে ওয়েজ অফ মানি ট্রান্সফার অথবা ওয়ে অফ মানি ট্রান্সফার, এটা আমরা যদি প্যাসেজ থেকে খুঁজে বের করতে পারি আমাদের কাজ হয়ে যাবে। তাহলে আসেন আমরা এখন আমাদের মূল প্যাসেজটাতে চলে যাব। গিয়ে আমরা প্যাসেজটা পড়ে বাকি অংশটা সলিউশন করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আসেন আমরা শুরু করছি। আপনি খুব বেশি সময় পাবেন না, কিন্তু এই প্যাসেজ থেকে প্রশ্ন উত্তর বের করার অনেক বেশি সময় পাবেন না, আপনাকে যা করার খুব কুইকলি করতে হবে। তাহলে আমরা প্রশ্ন পড়ে নিছি। তা আমাদেরকে প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে গ্লোবালাইজেশন, এই প্যাসেজটার টাইটেল কি হইতে পারে। দ্বিতীয় লাইনে গিয়ে আমাদেরকে একটা ওয়ার্ড দিয়ে বললো যে দেখা গেছে এটা কোন পার্টস অফ স্পিচ। 3 নাম্বার প্রশ্নে গিয়ে আমাদেরকে একটা প্রশ্ন দেয়া থাকলো যে এখানে অ্যাব্রাপ্ট শব্দটার অর্থ কি। তারপরে 4 নাম্বার প্রশ্ন আমরা একটা দেখলাম যে এই প্যাসেজটার জিস্ট কি, তাই না। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল যে তুমি তোমার বিদেশের বন্ধুকে যদি টাকা পাঠাতে চাও সেক্ষেত্রে পরের অংশটা কি হবে, তাই তো। তাহলে আসলে আমরা প্যাসেজে চলে আসি। দেখেন এখানে বলা হচ্ছে গ্লোবালাইজেশনের বাংলা হলো বিশ্বায়ন। গ্লোবালাইজেশন আমার মনে হয় না আপনাদেরকে আমার নতুন করে বুঝাইতে হবে, এটা আপনারা পারেন। দেখেন গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন ইজ নাও লার্জলি বেসড অন আ স্ট্রং টেকনোলজিক্যাল ফাউন্ডেশন। তাহলে গ্লোবালাইজেশনটা বর্তমানে, এই নাও মানে হচ্ছে অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, লার্জলি মানে হিউজলি, ব্যাপকভাবে বেসড, ভিত্তি করছে অন স্ট্রং টেকনোলজিক্যাল ফাউন্ডেশন। তার মানে আমরা বুঝতে পারতেছি যে গ্লোবালাইজেশনটা যদি আপনি মানে বাস্তবায়ন করতে চান বা করতে যান, তাহলে আপনাকে একটা স্ট্রং টেকনোলজিক্যাল ফাউন্ডেশন থাকতে হবে। টেকনোলজি তো বুঝতেই পারতেছেন। আচ্ছা, দ্য ইলেকট্রনিক ট্রান্সফার অফ ইনফরমেশন, এই যে ইলেকট্রনিক ট্রান্সফার অফ ইনফরমেশন, আমি আপনাদেরকে অনুবাদ করার টেকনিকে শিখিয়েছিলাম যে প্রেপোজিশন থাকলে উল্টা দিক থেকে অনুবাদ করতে হয়। তাহলে দেখেন অফের বাংলা হলো এর, তথ্যযোগের, তথ্যের বৈদ্যুতিক আদান প্রদান বা ট্রান্সফার মানে কি আদান প্রদান, ঠিক আছে, বা স্থানান্তর। এই যে তথ্যের বৈদ্যুতিক স্থানান্তর ভায়া, হ্যাঁ, এটাকে ভায়া, অবশ্য আমেরিকান ইংলিশে সম্ভবত এটাকে ভিয়া বলে। হ্যাঁ, ভায়া এই শব্দটা এর মানে হচ্ছে মাধ্যমে, ভায়া মানে হচ্ছে মাধ্যমে। আমি বলেই দিই, আপনাদের একটা প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আপনারা। সেটা হচ্ছে গিয়ে ভায়া মানে হচ্ছে মাধ্যমে। আমরা বাই বলি না, বিওয়াই বাই, ব্যক্তির দ্বারা হলে আমরা বলি বাই, বস্তুর দ্বারা হলে সাধারণত আমরা ব্যবহার করি উইথ। আর কোনো কিছুর মধ্য দিয়ে, যেমন ধরে নেন আমরা কেমনে বলি, ধরে নেন তিশা দাসের বাসায় আমরা দাওয়াত চাইতেছি, কিন্তু আমার একটু লজ্জা লাগতেছে যে স্টুডেন্ট মানুষ, ওর বাসায় কেমনে দাওয়াত নেই। হ্যাঁ, এইবার আমি অভিরে বললাম যে এই অভি, আপনার না দোস্ত হয়, আপনি ওর থেকে ওই কোনোভাবে একটা দাওয়াত নেন, আমরা হচ্ছে তিশা দাসের বাসায় বেড়াইতে যাব। এইবার অভি কি করলো, সিস্টেমেটিক্যালি তিশা দাসে পটায় মটায় বললো, দিদি, কাজলা দিদি, তোদের বাড়িতে আমাকে দাওয়াত, আমরা আসতেছি, হ্যাঁ, তুই যদি জোর করিস আমরা মানা করবো না, আমরা পেট ভরে খেয়ে টিফিনে করে কিছু নিয়ে বাসায় চলে আসবো। এই যে দেখেন, আমি সরাসরি তিশার থেকে দাওয়াত নিলাম না, আমি কার মাধ্যমে নিলাম, অভির মাধ্যমে। তাহলে অভি হচ্ছে আমাদের ভায়া। হ্যাঁ, এই ভায়া শব্দটা হচ্ছে একজনের মাধ্যমে, মানে আপনি সরাসরি কোনো কাজ করতে পারতেছেন না কারো মাধ্যমে, অথবা সরাসরি কোনো কাজ করতে পারতেছেন না কিছুর মাধ্যমে, অথবা কোনো একটা জায়গায় আপনি সরাসরি না গিয়ে আরেক জায়গার মাধ্যমে গেলেন, সেক্ষেত্রে হচ্ছে কি আপনাকে এই যে প্রেপোজিশনটা ব্যবহার করতে হবে। তিশা দাস একটা হাহা রিয়েক্ট দিল, তাও বললো না যে ভাই বা স্যার আপনাকে আমাদের বাসায় দাওয়াত। এখন থেকে কিপটার ইংলিশ জিজ্ঞেস করলে আমরা বলবো তিশা দাস, ঠিক আছে, তিশা।
রাগ করে আপনি দাওয়াত দেন, তো সবাই দাওয়াত দিয়ে দেন। আচ্ছা, তাহলে যে বিষয়টা বলতেছিলাম ভাই, আপনি যদি বলেন যে আমি আমি শাহবাগ হয়ে গুলশান যাব, তাহলে আপনি বলতেছেন আমি গুলশান যাব, আপনি সরাসরি বলতে পারেন আই উইল গো টু গুলশান। কিন্তু আপনি বলতেছেন যে না ভাই, আমি আগে শাহবাগে যাব, তারপরে গুলশানে যাব। তাহলে সেক্ষেত্রে আপনি কি বলবেন? আই উইল গো টু গুলশান ভায়া, এই যে ভায়া শাহবাগ। তার মানে দেখেন, আপনি কোনো জায়গায় যাবেন, তবে তার আগে আরেক জায়গার ভিতর দিয়ে যাবেন, এরকম ক্ষেত্রে আপনি ভায়া শব্দটা ব্যবহার করতে পারবেন একদম কমপ্লিটলি। এটা একটা প্রেপোজিশন, ঠিক আছে বাবা? আচ্ছা, তাহলে কি বলা আছে? দ্য ইলেকট্রনিক ট্রান্সফার অফ ইনফরমেশন ভায়া দ্য ইন্টারনেট। এবার দেখেন আমরা আরেকটা প্রেপোজিশন পেলাম। সো উল্টা দিক থেকে আমরা আবার অনুবাদ করব। আমি কিন্তু অনুবাদের ক্লাস আপনাদেরকে নিয়েছিলাম। আচ্ছা তিশা দাস, ধন্যবাদ। আপনি এত করে দাওয়াত দিচ্ছেন, না আসলে মন ভাঙবে। মন ভাঙা মসজিদ ভাঙা, মন্দির ভাঙা সমান। আমরা চলে আসবানে, কোনো সমস্যা নাই। তাহলে দেখেন, এই যে ইন্টারনেটের মাধ্যমে তথ্যের বৈদ্যুতিক যে আদান প্রদান হ্যাজ, এইটার রয়েছে, কি রয়েছে, সরি এখানে হ্যাজ রয়েছে হবে না, কারণ এরপর আবার একটা ভার্বের 3 নম্বর ফর্ম আছে। তাহলে আমরা বলবো ইন্টারনেটের মাধ্যমে তথ্যের আদান প্রদান। আমি একদম ভেঙে ভেঙে বলতেছি আপনাদেরকে, যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে ইন্টারনেটের মাধ্যমে বা ইন্টারনেটের মধ্য দিয়ে তথ্যের যে বৈদ্যুতিক আদান প্রদান হ্যাজ নাও ক্রিয়েটেড, বর্তমানে এটা সৃষ্টি করে ফেলছে, অ্যান অ্যাব্রাপ্ট অ্যান্ড ইন্টারকানেক্টেড ওয়ার্ল্ড অফ ইনফরমেশন। তাহলে দেখেন, এই যে ইন্টারনেটের মাধ্যমে তথ্যের যে বৈদ্যুতিক আদান প্রদান, এটা সৃষ্টি করে ফেলেছে। কি সৃষ্টি করে ফেলেছে? অ্যাব্রাপ্ট মানে হচ্ছে ইনস্ট্যান্ট, একদম তাৎক্ষণিক। অ্যান্ড ইন্টারকানেক্টেড মানে একটার সাথে সংযুক্ত। হ্যাঁ, ওয়ার্ল্ড অফ ইনফরমেশন তার মানে কি, বর্তমানে যে আপনার ইন্টারনেটের মাধ্যমে তথ্যের আদান প্রদান, ইলেকট্রনিক যে আদান প্রদান বা বৈদ্যুতিক আদান প্রদান, এইটা সৃষ্টি করে ফেলেছে একটা ইন্টারকানেক্টেড, অর্থাৎ পরস্পর সম্পর্কযুক্ত এবং তাৎক্ষণিক একটা কি বলা যায়, পরিবর্তন এনে ফেলেছে, সৃষ্টি করে ফেলেছে। এইখানে দেখেন, আমি আপনাদেরকে রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ পড়িয়েছিলাম। এইবার এই জায়গাটাতে মূলত ছিল এরকম, দ্যাট রেজাল্টস ইন, ওই যে রিলেটিভ প্রোনাউন উঠে গেছে, অক্সিলারি ভার্ব নাই, অ্যাক্টিভ ভয়েস, তাই আইএনজি যোগ হয়ে গেছে। দেখেন, তাহলে দেখেন, দ্যাট রেজাল্টস ইন, যার কারণে রেজাল্ট হয়েছে বা যার ফলশ্রুতিতে আমরা একটা 24 আওয়ার ট্রেডিং নেটওয়ার্ক পাচ্ছি। ওকে, এখন আপনারা আমাকে একটু কমেন্ট করে জানান তো, এখানে 24 ঘন্টা দেয়া আছে, তারপরেও কেন আমরা আওয়ার্স লিখলাম না? কমেন্ট করেন, কুইকলি কমেন্ট করবেন। তিশা একটা মারাত্মক প্রশ্ন করছে যে বি ভার্বের পরে, তিশার প্রশ্ন হচ্ছে বি ভার্বের পরে কোনো ওয়ার্ড থাকলে সেটা কোন পার্টস অফ স্পিচ হয়? চমৎকার একটা প্রশ্ন করছেন তিশা, এই কোশ্চেনটা ভুলে যায় না। হ্যাঁ, আমি প্যাসেজটা শেষ করে এই জায়গাটাতে যাব। মারাত্মক একটা কোয়েশ্চেন করছেন, এবং এই বিষয়ে আমাদের বাংলাদেশে প্রচলিত একটা ভুল আইডিয়া বলতে পারেন, অথবা একটা মানে আংশিক ভুল আইডিয়া প্রচলিত আছে, সেটা আমি ব্যাখ্যা করবো। মারাত্মক একটা প্রশ্ন করছেন তিশা, থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা আমাকে বলেন, এখানে 24 ঘন্টা হওয়ার পরেও এস কেন যোগ করা হলো না? এই বিষয়ে আমি লাস্ট ক্লাসে আপনাদের সাথে বলেছিলাম। আমি যেদিন লাইভে আসছিলাম, আনলক ইংলিশ উইথ সুমন পেজ দিয়ে লাইভে আসছিলাম আপনাদের সাথে একদিন। হ্যাঁ, তো ওই দিন আমি এটা শেয়ার করেছি। তারপর আবারও বলি বাবা, আমি বলেছিলাম যদি কখনো এরকম দুইটা নাউন পাশাপাশি পান, সেক্ষেত্রে আগের নাউনটা অ্যাজেক্টিভ হয়ে যায়, আর অ্যাজেক্টিভের কোনো প্লুরাল হয় না, নো প্লুরাল। তাহলে দেখেন, তাহলে আপনারা এখানে বুঝতে পারতেছেন, দেখেন এই যে আমরা দেখতে পাচ্ছি নেটওয়ার্ক একটা নাউন, ট্রেডিং নেটওয়ার্ক এটা একটা অ্যাজেক্টিভ। তাহলে নাউন চলে আসছে আমাদের নেটওয়ার্ক, নেটওয়ার্কের সামনে আবার আসছে এ, তাহলে কয়টা নেটওয়ার্ক? একটা নেটওয়ার্ক। এবার দেখেন, এই যে হাইফেনেটেড অ্যাজেক্টিভও বলতে পারেন, অথবা বলতে পারেন আওয়ার, ঘন্টা, এটা একটা নাউন। দুটো নাউন যখন পাশাপাশি থাকে, তিনটা নাউন যখন পাশাপাশি থাকে, তখন আগের নাউনটা অ্যাজেক্টিভ হয়ে যায়, অ্যান্ড অ্যাজেক্টিভ হ্যাজ নো প্লুরাল ফর্মস, অ্যাজেক্টিভের কোনো প্লুরাল ফর্ম নাই। তাই আমরা এখানে লিখলাম 24 ঘন্টা, যার কারণে 24 ঘন্টার একটা নেটওয়ার্ক পাচ্ছি আমরা। তাহলে দেখেন, ইন্টারনেটের কারণে আমরা 24 ঘন্টার নেটওয়ার্ক পাচ্ছি। তো আপনারা তো ছোট মানুষ, ছোট পিচ্ছি পিচ্ছি মানুষ আর কি, আপনারা এই ঘটনার সম্মুখীন হন নাই যে আগে দেখা গেছে টাকা পাঠাইলে ভাই ইন্টারনেটের তো কানেকশন ছিল না, বুঝছেন? আমি আবার এত মুরব্বী না যে মানে অনেক আগের গল্প আপনারা শোনাইতে পারবো আর কি। তো আগে দেখা গেছে টাকা জমা দিয়ে আবার ওয়েট করা লাগতো, এই ফোনের মাধ্যমে জানাতো, টেলিফোনের মাধ্যমে জানাতো, তারা আবার ওইখান থেকে এন্ট্রি করতো, মানে সব মিলায় একদম মানে খুব কঠিন একটা পরিস্থিতি ছিল আর কি। আগে ধরে নেন একজন বিয়ে করে বাসায় থাকছে 3 মাস,
থাকার পরে সে গ্রাম থেকে বিদেশে চলে গেছে। পরে বিদেশে থাকতেই তার মানে ওই তার ওয়াইফ কনসিভ করছে, বাবু আসছে পেটে। পরে সে চিঠি লিখছে আর কি, যে আল্লাহর অশেষ রহমতে তুমি তো বাচ্চার বাবা হচ্ছ। এখন ঘটনা ঘটে গেছে কি, মানে এরকম সিচুয়েশন হয়ে গেছে, এই ভদ্রলোক যখন চিঠি পাইছে এবং চিঠি পেয়ে সে যখন চিঠি বাংলাদেশে তার ওয়াইফের উদ্দেশ্যে চিঠি পাঠাইছে, দেখা গেছে এই চিঠি আসতে আসতে বাচ্চার বয়স হয়ে গেছে 6 মাস। ঠিক আছে, আমি সম্ভবত 9-10-এ থাকতে একটা প্রথম আলো একটা রিপোর্ট পড়ছিলাম যে একজন সেই 1971 সালে বা তার আগে একটা পত্র লিখছিল ঢাকা ইউনিভার্সিটির একটা হল থেকে আরেকটা হলে বা ঢাকার ভিতরে একজনকে, সেই পত্র নাকি তার কাছে এসে পৌঁছাইছে 30 বা 35 বছর পর। বুঝতে পারছেন? তো এইরকম সিচুয়েশন আগে হইতো আর কি। আসলে হাতে হাতে কাজ করা, ম্যানুয়ালি কাজ করা আর ইন্টারনেটে কাজ করার মধ্যে এটা মারাত্মক পার্থক্য আছে বাবা। তাহলে আমরা এতটুকু বুঝে ফেলছি, আমি আজাইরা অনেক কথা বলে ফেলেছি। দেখেন, দিস টেকনোলজি, এই যে টেকনোলজিটা হ্যাজ লার্জলি চেঞ্জড, ব্যাপকভাবে পরিবর্তন করেছে ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস। এর কারণে দেখেন এই যে ব্যাংকিং এবং ফাইন্যান্স রিলেটেড অর্থ সংক্রান্ত যে কাজকর্মগুলো আছে এগুলোতে একটা লার্জলি চেঞ্জ করে ফেলছে, ব্যাপক পরিবর্তন এনেছে। দেখেন, ওয়ার্ল্ড ওয়াইড মানি ট্রান্সফার, এই যে বিশ্বব্যাপী টাকার আদান প্রদান, অ্যান্ড ট্রানজাকশন অফ বিজনেস, এবং ব্যবসার যে ট্রানজাকশনগুলো, লেনদেনগুলো, সরি বাবা। তো দেখেন, ওয়ার্ল্ড ওয়াইড মানি ট্রান্সফার, এই যে বিশ্বব্যাপী টাকার আদান প্রদান, অ্যান্ড ট্রানজাকশন অফ বিজনেস, এবং ব্যবসার যেই আর্থিক লেনদেনগুলো, হ্যাভ নাও বিকাম, এটা বর্তমানে হয়ে গিয়েছে আ ম্যাটার অফ ক্লিকিং দ্য মাউস অফ আ কম্পিউটার। জাস্ট এখন এই বিষয়টাই হয়ে গেছে যে কম্পিউটার একটা মাউসের জাস্ট ক্লিকের ব্যাপার। আপনি জাস্ট কম্পিউটারের মাউসে ক্লিক করতেছেন, মাউসে ক্লিক করাও লাগে না ভাই, এখন তো মাউসে ক্লিক করতে হইতেছে না, আপনি জাস্ট ফোন হাতে নিছেন, ফোন হাতে নিয়ে আপনি তাকে গুগল পের মাধ্যমে তাকে পে করে দিচ্ছেন, হ্যাঁ, অথবা দেখা গেছে আপনি আপনার অ্যাপের মাধ্যমে আপনার টাকা আরেকজনকে পাঠিয়ে দিচ্ছেন। যেই টাকা পাঠাইতে আগে কত প্যারেশানি নেওয়া লাগতো, এখন আর সেই প্যারেশানি লাগতেছে না। খুব আপনি আপনার এই যে ক্রেডিট কার্ড বলেন, ডেবিট কার্ড, ভিসা কার্ড যেটাই বলেন, অথবা আপনার যে অ্যাকাউন্ট থাকতেছে, আপনি খুব ইজিলি টাকা পাঠিয়ে দিতে পারতেছেন। তার মানে দেখেন তো, আমরা এতক্ষণ পর্যন্ত যে প্যাসেজটা পড়লাম, এইখানে কি গ্লোবালাইজেশন কাকে বলে, কত প্রকার, কি অথবা গ্লোবালাইজেশনের অপকারিতা এগুলো কি আছে, গ্লোবালাইজেশনের উপকারিতা এগুলো আছে, নাকি গ্লোবালাইজেশনের সাথে ইন্টারনেটের যে গুরুত্ব সেটা প্রকাশ করছে? একটু বলেন তো বাবা। মানে এই ফার্স্ট প্যারাটা থেকে আপনি কি জানতে পারছেন? এখানে কি গ্লোবালাইজেশন সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে, নাকি বলা হচ্ছে যে গ্লোবালাইজেশনের ক্ষেত্রে আপনার ইন্টারনেটের বা টেকনোলজির গুরুত্বটা কতটুকু? আশা করি এতটুকু বুঝতে পারছেন, মাশাআল্লাহ। এইবার আসেন, খুব চমৎকার একটা উদাহরণ দিয়েছে, 5 out of every $6। তার মানে দেখেন, এই প্রত্যেক $6 $5, প্রতি $6 $5 that move in the world economy today, বর্তমানে ওয়ার্ল্ড ইকোনমিতে, বর্তমানে ওয়ার্ল্ড ইকোনমিতে যদি $6 মুভ করে থাকে, তার মধ্যে $5 ট্রাভেল করছে থ্রু দ্য ইলেকট্রনিক মিডিয়াম। তার মানে কি, বর্তমান বিশ্বে যে $6 যদি আদান প্রদান চলে, মুভ হয়, এর মধ্যে $5 মুভ হচ্ছে ইলেকট্রনিক মিডিয়ামের মাধ্যমে, তার মানে বৈদ্যুতিক মাধ্যমে। সাম প্রোডাক্টস, এছাড়াও কিছু প্রোডাক্টস লাইক সফটওয়্যার অ্যান্ড টিভি প্রোগ্রামস, কিছু প্রোডাক্ট আছে, যেমন সফটওয়্যার বলেন, টিভি প্রোগ্রাম বলেন, এগুলো আর অলসো অ্যামিনেবল মানে হচ্ছে গিয়ে আপনি অ্যাভেলেবল শব্দটাও ব্যবহার করতে পারেন, অথবা বলতে পারেন অনুকূল শব্দটা ব্যবহার করতে পারেন, আমরা এটাকে অ্যাভেলেবল বলতে পারি। দেখেন, কিছু প্রোডাক্ট যেমন সফটওয়্যার, টিভি প্রোগ্রাম, এগুলো অলসো অ্যাভেলেবল টু ডিজিটাল অর ইলেকট্রনিক ট্রান্সমিশন। তার মানে দেখেন, আপনি এখন কি করতে পারছেন, এই যে দেখবেন অনেকের ফেসবুক আইডিতে যে হচ্ছে গিয়ে আপনার টিক মার্ক নিচ্ছে, ব্লু টিক যেটা নিচ্ছে আর কি, এই টিকটা নেওয়ার জন্য আপনি টাকা প্রদান করতেছেন, এবং আপনাকে তারা কি করতেছে, এই সার্ভিসটা অ্যাভেলেবেল করে দিচ্ছে। আবার অনেক অ্যাপ আছে, আপনি যেটা নর্মাল চালালে যতটুকু ফিচার পাবেন, আপনি যদি কিনে চালান তার চাইতে বেশি ফিচার পাবেন। তার মানে কি, বর্তমানে কিছু সফটওয়্যার আছে, কিছু প্রোগ্রাম আছে, যেগুলো ডিজিটাল অথবা ইলেকট্রনিক ট্রান্সমিশনের মাধ্যমে আপনি অ্যাভেলেবল করতে পারবেন, নিতে পারবেন। উই ক্যান নাও বাই অ্যান্ড সেল গুডস
থ্রু দ্য ইলেকট্রনিক স্ক্রিন। আমরা এখন ইলেকট্রনিক স্ক্রিনের মাধ্যমে, মোবাইল স্ক্রিন, কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে কি করতে পারতেছি, আমাদের পণ্য বেচা কেনা করতে পারতেছি। এই যে আপনারা আমাদের কাছে যে কোর্স করতেছেন, এটাও কিন্তু আপনারা আমাদের একটা পণ্য কিনছেন আর কি, সেটা হচ্ছে এই কোর্সটা আমাদের থেকে কিনেছেন। হ্যাঁ, দেখা গেছে এসিএস এর এই যে কোর্সটা, এই কোর্সটা আপনারা কিনলেন কিভাবে, স্ক্রিনের মাধ্যমে, তাই না? আচ্ছা, তারপরে দেখেন কম্পিউটারস হ্যাভ দাস, কম্পিউটার হ্যাভ দাস, কম্পিউটার দাস, এইভাবে। এর অনেকে প্রশ্ন করতে পারেন ভাই দাস শব্দটা এখানে কি হবে? ভাই একদম সিম্পলি একটা বিষয় মাথায় রেখেন, সাধারণত অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব এর মাঝখানে আপনি লিখতে পারবেন নাউন, মাঝখানে লিখতে পারবেন প্রোনাউন, মাঝখানে লিখতে পারবেন অ্যাডভার্ব। ঠিক আছে? আমি ভাবলাম ওরা সেলিব্রিটি তাই ওদের আইডির পাশে টিক থাকে। না না, আপনি এটা আপনি কিনে নিতে পারবেন। ঠিক আছে, এটা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে আপনি কিনে নিতে পারবেন, আপনিও চাইলে কিনে নিতে পারবেন। তবে এখানে আবার ঘটনা আছে, এগুলো কিনে নিতে গেলে বেশ কিছু ডকুমেন্ট শো করতে হয়, ফেক আইডি দিয়ে এটা সম্ভব না। আচ্ছা, তাহলে বাবা দেখেন কম্পিউটারস হ্যাভ দাস brought about a revolutionary change in today's world. কম্পিউটার এভাবে বর্তমানের পৃথিবীটাতে একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছে। এই রেভলিউশনারি চেঞ্জ মানে হচ্ছে গিয়ে বৈপ্লবিক পরিবর্তন। আচ্ছা, গ্লোবালাইজেশন ইজ নাও অনলি হোয়াট টেকনোলজিজ মেক্স পসিবল। গ্লোবালাইজেশন ইজ নাও, বর্তমানে গ্লোবালাইজেশনটা হচ্ছে হোয়াট টেকনোলজি মেক্স পসিবল। তাহলে টেকনোলজি যেটাকে সম্ভব করেছে এইটাই হচ্ছে গ্লোবালাইজেশন। ওকে, দেখেন এই গ্লোবালাইজেশন প্রক্রিয়াটাকে বিশ্বায়ন না বলে অনেক সময় বিশ্বগ্রাম বলা হয়। এক গ্রামের মানুষ, দেখবেন শহরে তো আমরা শহরে আমরা এক ফ্ল্যাটের মানুষ আরেক ফ্ল্যাটের মানুষকে চিনি না। দেখা গেছে আমি যেই বিল্ডিংয়ে আছি, আমি এই বিল্ডিংয়ের অনেক মানুষই চিনি না, তারাও আমাকে চেনে না। ঠিক আছে, শহরে আমরা যে যার মতো ব্যস্ত। কিন্তু আপনি গ্রামে যান, এই যে আমাদের অভি সম্ভবত মনে হয় কিশোরগঞ্জে থাকে, আপনি কিশোরগঞ্জে তার গ্রামে যান, গ্রামে গিয়ে তার গ্রাম থেকে 3টা গ্রাম পরে গিয়ে তার বাবার নাম আর দাদার নাম বলেন, দেখবেন তাকে চিনে ফেলছে, মারুফে চিনে ফেলবে। আবার দেখা গেছে আপনি আমার গ্রামে গিয়ে এরকম আমার বাবার নাম বলেন, আমার দাদার নাম বলেন, চিনে ফেলতেছে। তার মানে কি, গ্রামের মানুষেরা মোটামুটি একে অপরকে সুখে দুঃখে আনন্দ বেদনায় একে অপরের খোঁজখবর রাখে। তবে এই গ্লোবালাইজেশনের যুগে গ্রামের মধ্যেও আর আগের মতো সেই টাইটা নাই। যেমন দেখা গেছে আপনি দেখতেন আগে গ্রামে এশার নামাজের পরে মানুষ নামাজ পড়ে এসে ঘুমায় যেত, ফজরের সময় উঠে যাইতো। এখন ইন্টারনেটের কল্যাণে এবং দেখা গেছে স্যাটেলাইটের কল্যাণে এখন যে অবস্থাটা হইতেছে, এখন গ্রামের মানুষও দেখবেন 12টার আগে ঘুমায় না, 12টার আগে ঘুমায় না। দেখা গেছে হয়তো আপনি 11টা 12টার পরে তাদেরকে বাসা মানে রাস্তায় পাইতেছেন না, কিন্তু দেখবেন যে 1টা পর্যন্ত 1:30টা পর্যন্ত, অনেকে তো সারা রাত জায়গা মুভিও দেখতেছে, বুঝতে পারছেন, ইন্টারনেট ব্রাউজিং করতেছে। এই হলো অবস্থা আর কি। তাহলে আমরা বলতে পারি গ্লোবালাইজেশন বর্তমানে গ্লোবালাইজেশন হচ্ছে সেটাই যেটা টেকনোলজি সম্ভব করেছে। তাহলে আমরা এতটুকু বুঝা ফেলছি ইনশাল্লাহ। এখন আসেন ওস্তাদ, আমাদেরকে এইবার যদি বলা হয় which of the following would be the most appropriate title for the passage, এই প্যাসেজের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ টাইটেল কি হতে পারে? গ্লোবালাইজেশন কি টাইটেল হতে পারে? না, কারণ এখানে গ্লোবালাইজেশন নিয়ে কথা বলা হয় নাই। গ্লোবালাইজেশনের সাথে এই যে তিশা লিখছেন 1-এর সি, তিশা লিখছেন 1-এর সি, বাকিরা একটু বলেন তো দেখি, বাকিরা একটু কমেন্ট করেন। যেহেতু তিশা বলছেন, বাকিরাও একটু ট্রাই করেন, দেখি আপনাদের কার্ডটা হয়। এটা তিশা বলছেন যে গ্লোবালাইজেশন অ্যান্ড মডার্ন টেকনোলজি, এটা তিশার ভাষ্য, বাকিরা আপনাদের ভাষ্যটা কি দেখি। তাহলে দেখেন, হ্যাঁ এখানে গ্লোবালাইজেশন সম্পর্কে বলা হয়েছে, বাট গ্লোবালাইজেশনের চেয়ে বেশি বলা হয়েছে আমাদেরকে টেকনোলজি নিয়ে, বা গ্লোবালাইজেশনের সাথে টেকনোলজির বা আধুনিক টেকনোলজি যে ব্যবহারটা। আচ্ছা, জাহান, মারুফ আহমেদ, অফি, ধন্যবাদ। তাহলে আমরা গ্লোবালাইজেশনটাকে নিচ্ছি না, গ্লোবালাইজেশনস বোন। আচ্ছা, মাথায় রাখেন ডি নাম্বারে বলা আছে গ্লোবালাইজেশন বিশ্বায়ন, এই যে আমরা পাচ্ছি বিশ্বায়ন। এইবার দেখেন বুন, বুন মানে হচ্ছে আশীর্বাদ, বুন মানে আশীর্বাদ। এই যে অর মানে হলো নাকি, বেইন, বেইন মানে হলো অভিশাপ। তাহলে দেখেন আমাদের এই প্যাসেজে গ্লোবালাইজেশন আশীর্বাদ নাকি অভিশাপ এইরকম কোনো কথাই বলা হয় নাই, সো এটারে আগে কাটবেন। এবার দেখেন তো এই যে বুন, হ্যাঁ বইন বললেন না, আবার বুন মানে আশীর্বাদ, গ্লোবালাইজেশনের আশীর্বাদও আসে নাই। তাহলে যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে গিয়ে সি, গ্লোবালাইজেশন অ্যান্ড মডার্ন টেকনোলজি, গ্লোবালাইজেশন অ্যান্ড মডার্ন টেকনোলজি।
আশা করি বিষয়টা বুঝা ফেলেছেন ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন সি। এই যে মাশাআল্লাহ আপনারা ধরতে পারছেন। আচ্ছা এইবার আসেন, আমরা তো একটু আগে বুঝতে পারছি এটা যে এই যে ভায়া শব্দটা হলো একটা প্রেপোজিশন, এটা আর আমাদের মনে হয় বলার প্রয়োজন নাই। দ্য ওয়ার্ড ভায়া ইন দ্য সেকেন্ড লাইন, এই যে আমরা সেকেন্ড লাইনে যে ভায়া শব্দটা পেলাম এইটা কি? এখন বলতে পারেন ভাই সেকেন্ড লাইন কেমনে? এই যে দেখেন, সরি, এই যে দেখেন এটা ছিল হচ্ছে গিয়ে ফার্স্ট লাইন, এরপরে দেখেন এই যে এটা ছিল ফার্স্ট লাইন, এরপরে দেখেন এই যে চলে আসছে সেকেন্ড লাইন, এই যে VIA ভায়া। সো ভায়াটা বুঝতেই পারতেছেন কি হবে। জাহান বলছিলেন একের ডি লিখছেন কেন জাহান? ভুলে দুইয়ের ডি লিখতে গিয়ে একের ডি লিখছেন আর কি। তাহলে 2 নাম্বার হচ্ছে ডি, মানে প্রেপোজিশন। এবার চলে আসেন আপনারা 3 নং প্রশ্ন চলে আসেন। দ্য ওয়ার্ড অ্যাব্রাপ্ট, অ্যাব্রাপ্ট শব্দের মিনিংটা কি ইন দ্য সেকেন্ড লাইন? তাহলে দেখেন আমরা এখানে বেশ কিছু শব্দ পেলাম, যেমন আনখ্যানি। আনখ্যানি মানে হলো অদ্ভুত, আনখ্যানি মানে অদ্ভুত। আচ্ছা আপনারা একটা কাজ করেন, আপনারা একটা কাজ করেন, এই যে এই প্যাসেজটাতে দেখেন তো যে অ্যাব্রাপ্ট শব্দটা যে আমরা পেলাম, ইট হ্যাজ নাও ক্রিয়েটেড অ্যান অ্যাব্রাপ্ট। এই যে দেখেন তো অ্যাব্রাপ্ট মানে কি দেখেছিলাম বাবা আমরা? তাৎক্ষণিক, মনে আছে তো? তাৎক্ষণিক। ভাইয়া আমার এখানে লাইভ দেরিতে আসে তাই উত্তর দিতে পারি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, সমস্যা নাই মারুফ। আচ্ছা তাহলে ভাই চলে আসেন, দেখেন পরের অংশটাতে আমরা চলে যাই। তাহলে এখানে বিজার এবং আনখ্যানি এই দুটোই হচ্ছে গিয়ে অদ্ভুত, অদ্ভুত, স্ট্রেঞ্জ। গ্রাউন্ড ওয়ার্ক তো আমরা বুঝতে পারছি, একবারে গ্রাউন্ড লেভেলের কাজ, তাই না? গ্রাউন্ড ওয়ার্ক বা ভিত্তি যেটাই বলেন আর কি, এইদিকে আমরা যাচ্ছি না, এটা আমাদের হচ্ছেই না। আমাদের দরকার যে ইনস্ট্যান্ট মানে হচ্ছে কি বাবা? তাৎক্ষণিক। এই শব্দটার সাথে যে দেখেন ইনস্ট্যান্টানিয়াস, ইনস্ট্যান্টানিয়াস এর মানে হলো তাৎক্ষণিক, তাৎক্ষণিক। এই চলে আসছে দেখেন 3-এর 1 ধরে ফেলছে আমাদের জাহান, বুঝা ফেলাইছেন, থ্যাংক ইউ। এই যে মারুফও বলছেন 3-এর 1, এই তো মাশাআল্লাহ, ধন্যবাদ। দেখছেন, তার মানে প্যাসেজ সলিউশন করা আহামরি মানে খুব একবারে ভয়ঙ্কর কোনো কিছু এরকম না। এবার চলে আসি আমরা, এবার এই 4 নাম্বারটা আপনাদের পালা। দেখি আপনারা এই 4 নং প্রশ্নের উত্তরটা করতে পারেন কিনা। এই জায়গাটাতে স্টুডেন্টরা নিয়মিতভাবে অনিয়মিত হয়, মানে ভুল করে। দেখি আপনারা এই বিষয়টা ধরতে পেরেছেন কিনা, কুইকলি একটু ট্রাই করেন তো, দেখি আপনারা এই বিষয়টা ধরতে পেরেছেন কিনা। আমাদের এখানে আমাদের এখানে 4 নং প্রশ্নের উত্তরটা আসলে কি হওয়া উচিত? সবাই চেষ্টা করবেন, সবাই চেষ্টা করবেন, দেখি 4 নং প্রশ্নের উত্তরটা আপনারা করতে পারেন কিনা। এখানে কি বলা হচ্ছে? দ্য মেইন জিস্ট অফ দ্য টেক্সট ইজ দ্যাট, এই টেক্সটটার মূল কথাই হলো গ্লোবালাইজেশন, এর সাথে আরো কিছু দেয়া আছে, আরো কিছু দেয়া আছে। 4 নং তিশা জিজ্ঞেস করতেছেন সি। তিশা বলতেছেন 4-এর সি। বাকিদের কাছে কি মনে হয় একটু দেখেন প্লিজ। তাহলে দেখেন এই 4টা লাইনের সামনেই আপনি গ্লোবালাইজেশন বসায় চিন্তা করেন। আচ্ছা তিশা বলতেছেন সি, আমাদের জাহান বলতেছেন বি। আচ্ছা ঠিক আছে, আর কেউ চেষ্টা করে দেখতে পারেন। তাহলে দেখেন, তাহলে মূল কথাটা কি হচ্ছে এই প্যাসেজের? গ্লোবালাইজেশন মে বি অ্যালাইড টু ইন্টারনেট টু সাম এক্সটেন্ট। এখন যারা টু সাম এক্সটেন্ট শব্দটা জানে না তারা এই জায়গাটাতে কট খাইতে পারে বাবা, তারা এই জায়গাতে একটু ভুল করে ফেলতে পারে। টু সাম এক্সটেন্ট মানে হলো কিছু ক্ষেত্রে। এখন আপনি যদি বলেন কিছু ক্ষেত্রে, অ্যালাইড মানে হচ্ছে যুক্ত করে দেয়া, গ্লোবালাইজেশনটাকে ইন্টারনেটের সাথে যুক্ত করা যেতে পারে। আচ্ছা তিশা বলতেছেন বি। আচ্ছা দেখি আমরা বি হয় কিনা। তার মানে কিছু ক্ষেত্রে গ্লোবালাইজেশনকে ইন্টারনেটের সাথে যুক্ত করা যেতে পারে, এই কথাটা একদম যাই না প্যাসেজের সাথে, এটা ভুল। এবার আসেন এই অংশটা আমরা যদি দেখি, গ্লোবালাইজেশন অ্যান্ড টেকনোলজি, গ্লোবালাইজেশন এবং টেকনোলজি এই দুটো জিনিস
আর ইন্টারমিটেন্টলি, এটা এই ইন্টারমিটেন্ট মানে ছেড়ে ছেড়ে, সব সময় না। ইন্টারমিটেন্টলি মানে হচ্ছে মাঝে মাঝে, মাঝে মাঝে অথবা ছেড়ে ছেড়ে। এখন ভাই আপনি কি বলবেন যে গ্লোবালাইজেশন এবং টেকনোলজি মাঝে মাঝে ইন্টার কানেক্টেড থাকে আর মাঝে মাঝে থাকে না? তিশা, তাহলে ইন্টারমিটেন্টলি ওয়ার্ডটা না জানার কারণে আপনি এটাকে ভেবেছেন বাহ যেহেতু বড় ওয়ার্ড তাহলে এটাই হবে। নো, বড় ওয়ার্ড অথবা অচেনা ওয়ার্ড মানে এইটাই হবে, এই মন মানসিকতা যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা ধরা খেয়ে যাবো বাবা, অন্তত ভুল করে ফেলবো এই জায়গাটাতে। বুঝতে পারছেন তো? আর অনেকে তো ইদানিং বলে যেহেতু ইংরেজিতে বলছে তাহলে এটাই মনে হয় ঠিক। না, ইংরেজি বললেই যে ঠিক হবে এরকম তো না। আমরা বাঙালিরা তো ইংরেজি বলি, সবসময় তো ঠিক হয় না। এবার সি নাম্বার দেখেন, অনেকের কাছে মনে হবে সি কারেক্ট, অনেকের কাছে মনে হবে ডি কারেক্ট। তো দেখেন এখানে বলা হচ্ছে গ্লোবালাইজেশন অ্যাজ ওয়েল অ্যাজ টেকনোলজি ইজ মাস্ট ফর কমিউনিকেশন। এখানে বলা হচ্ছে গ্লোবালাইজেশন এবং টেকনোলজিটা কমিউনিকেশনের জন্য বা যোগাযোগের জন্য মাস্ট, লাগবেই। আচ্ছা, মনে হচ্ছে এটা হইতে পারে, তাই না? আচ্ছা, তার মানে আমরা এটাকে মার্কে রাখলাম। এবার ডি নাম্বারে আসেন। ডি নাম্বারে কি বলা হচ্ছে দেখেন, গ্লোবালাইজেশন অ্যান্ড টেকনোলজি ক্যান নট বি অ্যালিনেটেড ফ্রম ইচ আদার। গ্লোবালাইজেশন এবং টেকনোলজিকে একটা থেকে আরেকটা আলাদা করা যাবে না। দিস ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, তাহলে দেখেন আমরা জানি যে যখন অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ দিয়ে দুটো অংশকে যুক্ত করা হয়, আপনারা তো জানেন। যেমন দেখেন আমি যদি বলি আই অ্যাজ ওয়েল অ্যাজ হি am going to start a new business. এই যে দেখেন বাবা, আপনি যখন অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে দুটো সাবজেক্টকে যুক্ত করবেন, এক্ষেত্রে প্রথম সাবজেক্টের গুরুত্ব বেশি। হ্যাঁ, এক্ষেত্রে প্রথম সাবজেক্টের গুরুত্ব বেশি, তাই প্রথম সাবজেক্টটাকে আমরা গুরুত্ব বেশি দিয়ে সেই অনুযায়ী ভার্ব নেই। এখন দেখেন এই যে আমরা যখন বললাম গ্লোবালাইজেশন অ্যাজ ওয়েল অ্যাজ টেকনোলজি, তাহলে দেখেন এইখানে কিন্তু আমরা এই যে আবার এরপরে ইজ লিখে ফেলছি। তার মানে আমরা গ্লোবালাইজেশনটাকে বেশি গুরুত্ব দিলাম। আর এখানে মাস্ট শব্দটা কি, এটা এখানে নাউন হিসেবে, নাউন হিসেবে বসছে, খেয়াল করেন। তার মানে আমরা বুঝতে পারতেছি এইখানে সি নাম্বারটাও আর আমাদের নেওয়া যাচ্ছে না। তাহলে আমরা বলবো গ্লোবালাইজেশন এবং টেকনোলজিকে ক্যান নট বি অ্যালিয়েনেটেড। অ্যালিয়েনেটেড মানে হচ্ছে পৃথক করা। এখন আপনি কি বলবেন যে গ্লোবালাইজেশন এবং টেকনোলজির একটারে আরেকটা থেকে আলাদা করা যাবে না, কারণ একটা একটার সাথে ভাই অঙ্গাঙ্গিভাবে জড়িত। হ্যাঁ, এইটারে আপনি ছাড়তে পারবেন না। তাহলে দেখেন এই যে তার মানে কোশ্চেনে খেলা দেখাই দিছে আমাদের 4 নাম্বার কোশ্চেনটা। ঠিক আছে, এইখানে যদি কোনো প্রশ্ন আমাদের কাছে রাফ অ্যান্ড টাফ মনে হয় তাহলে 4 নাম্বার কোশ্চেনটাই হচ্ছে আমাদের রাফ অ্যান্ড টাফ কোয়েশ্চেন। আশা করি সবাই বুঝতে পারছেন। এইবার চলে আসি আমরা 5 নং প্রশ্নে। হ্যাঁ, এই 5 নং প্রশ্নে কি বলা হচ্ছে বাবা? বলা হচ্ছে ইফ ইউ ওয়ান্ট টু সেন্ড সাম মানি টু ইউর ফ্রেন্ড লিভিং অ্যাব্রড। এখানে কেন হুট করে লিভিং হলো? কারণ এই যে আমি আপনাদেরকে বলেছিলাম এই জায়গাটাতে একটা অ্যাডজেক্টিভ ক্লজ ছিল, সেটা ছিল হচ্ছে হু লিভস। তাহলে দেখেন ইফ ইউ ওয়ান্ট টু সেন্ড সাম মানি টু ইউর ফ্রেন্ড হু লিভস অ্যাব্রড, যিনি বাহিরে থাকে, এই যে রিলেটিভ প্রোনাউন উঠে গেলে এইটার সাথে আইএনজি যোগ হয়ে যায়, ভার্বটার সাথে অ্যাক্টিভ ভয়েসে। যদি আপনি আপনার কোনো বিদেশে থাকা বন্ধুকে টাকা পাঠাতে চান, সেক্ষেত্রে ইউ ক্যান নট বাট ট্রাভেল। এই ক্যান নট বাট মানে হচ্ছে মাস্ট, জানেন তো, মাস্টকে নেগেটিভ করলে ক্যান নট বাট আসে। আপনি কি বলবেন যে ইউ মাস্ট ট্রাভেল থ্রু দ্য ইলেকট্রনিক মিডিয়াম? আপনাকে ইলেকট্রনিক মিডিয়ামের মাধ্যমে আপনাকে ট্রাভেল করতে হবে। ভাই আপনি কিভাবে ট্রাভেল করবেন? আপনাকে তো আর ইন্টারনেটের ভিতর দিয়ে ট্রাভেল করানো সম্ভব না। সো এটা হচ্ছে না। ইউ আর বাউন্ড টু ফলো সাম স্টার্ন রুলস। তোমাকে অবশ্যই কিছু কঠিন বা কঠোর কিছু নিয়ম মেনে চলতে হবে। হ্যাঁ, মনে হইতে পারে এটা কারেক্ট যে টাকা পাঠাতে গেলে কিছু কঠোর নিয়ম মানতে হবে, মনে হচ্ছে এটা কারেক্ট, আমরা রাখলাম এটাকে। এরপর দেখেন ইউ ক্যান নট বাট। ক্যান নট বাট মানেই কিন্তু মনে আছে তো মাস্ট। ইউ মাস্ট ক্যাপচার দ্য সাপোর্ট অফ ইলেকট্রনিক মিডিয়াম। তোমাকে অবশ্যই ইলেকট্রনিক মিডিয়ামের সাপোর্ট নিতে হবে। এখন ইলেকট্রনিক মিডিয়ামের সাপোর্ট, যেমন দেখা গেছে ইলেকট্রনিক মিডিয়ামের যদি সাপোর্ট নিতে হবে, এটাকে আমরা এটাকেও ধরতে পারি। ঠিক আছে, এটাও হইতে পারে। ঠিক আছে, এখন আমরা দেখতে পাচ্ছি বি এর চাইতে সি বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা,
এবার আমরা বিটাকে কেটে দিলাম, এবার সি রাখলাম। এবার আমরা ডিটাতে আসি, দেখি এটা রাখা যায় কিনা। ইউ ক্যান নট বাট ক্যাপচার দ্য সাপোর্ট অফ ইলেকট্রনিক মিডিয়াম। তোমাকে অবশ্যই ইলেকট্রনিক মিডিয়ামের বা ইলেকট্রিক যন্ত্রপাতির সাপোর্ট নিতে হবে কানেক্টেড উইথ ইন্টারনেট। দেখেন এই ইলেকট্রনিক মিডিয়াম, এটা কি বাবা, নাউন। এটার সাথে আরেকটা জিনিস যুক্ত ছিল, উইচ ইজ কানেক্টেড। তাহলে রিলেটিভ প্রোনাউন উঠে গেছে, অক্সিলারি ভার্ব উঠে গেছে, এই যে রেডিউস অ্যাডজেক্টিভ ক্লজ এইখানে দেখেন হুট করে V3 চলে আসছে। তার মানে ডি হচ্ছে আমাদের বেস্ট অপশন। কেন ডিটা বেস্ট অপশন? এই যে দেখছেন আমাদের অভি লিখে ফেলছেন যে ডি হবে। হ্যাঁ, তার মানে দেখেন সিতে বলা হয়েছিল তোমাকে অবশ্যই ইলেকট্রনিক মিডিয়ামের হেল্প নিতে হবে। এখন ইলেকট্রনিক মিডিয়ামের হেল্প নিলেন, দেখা গেছে আপনার কাছে মোবাইল আছে, ইন্টারনেট নাই, টাকা কেমনে পাঠাইবেন? আপনার কাছে কম্পিউটার আছে, সব আছে, ইন্টারনেট নাই, ঠিক আছে, আপনার ইন্টারনেট কানেকশন নাই, তাহলে আপনি টাকা কেমনে পাঠাবেন? পারবেন না, ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ। তাহলে দেখেন 5 নাম্বারের আমাদেরকে আনসার লিখতে হবে ডি। তাহলে 5 নং প্রশ্নের উত্তরটা কি হচ্ছে বাবা? ডি। এই বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করেন, আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করেন তো। কুইকলি কমেন্ট করতে হবে আমার কথা বুঝতে পেরেছেন কিনা। বা দেখেন তো এই যে প্যাসেজ থেকে যখন প্রশ্ন আসে খুব বেশি কঠিন মনে হলো কিনা। আসলে দেখেন এই প্যাসেজের কোশ্চেন যে মানে মারাত্মক কঠিন তা কিন্তু না। আচ্ছা, এই তো ধন্যবাদ। তিশা বলছেন বুঝছি, ধন্যবাদ বাবা। তাহলে আমরা এগুলো পারবো। তার মানে দেখেন আমরা আজকে একটা প্যাসেজ থেকে প্রশ্ন সলিউশন করলাম। আমি আপনাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেব হোমওয়ার্ক হিসেবে, আপনারা ওই প্যাসেজটা সলভ করে আমাকে স্ক্রিনশট দিয়ে দেবেন। সরি, স্ক্রিনশট তো না, সলভ করে আপনারা আমাকে পিকচার দিবেন। আসেন তাহলে আমরা আজকে আর কয়েকটা এমসিকিউ প্র্যাকটিস করি, গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ। ঠিক আছে, এই যে এখানে 6 নং যে প্রশ্নটা দেয়া আছে, এই প্রশ্নটার উত্তর কে দিতে পারে দেখি আমরা। হ্যাঁ, তিশা, মারুফ, আপনাদের দুইজনকে, এবং জাহান। তিশা, মারুফ, জাহান, আমি দেখতে পাচ্ছি এই তিনজন আজকে খুব অ্যাক্টিভ। আজকে ইউষা আসেন নাই না? আচ্ছা, চেষ্টা করেন তো দেখি। আচ্ছা আচ্ছা, চমৎকার একটা কথা। তিশা বলতেছে স্যার আমার কোশ্চেনটা, ভাই আমার কোশ্চেনটা। আচ্ছা, তিশা বললেন আমার কোশ্চেনটা। আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্নটার উত্তর দিচ্ছি। দেখেন, ধরেন আপনি একটা সেন্টেন্সে সাবজেক্ট পেয়েছেন, এরপরে পেয়েছেন বি ভার্ব। এটাকে কেউ কেউ বলে বি ভার্ব, কেউ কেউ বলে টু বি ভার্ব, যেটা আপনার কাছে ভালো লাগে বললেন, কোনো সমস্যা নাই। এরপরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে, এখন তিশাটা মারাত্মক প্রশ্ন করছেন যে বি ভার্বের পর যদি একটা মাত্র ওয়ার্ড থাকে, সো হোয়াট শুড উই কল দিস ওয়ার্ড? ইজ ইট আ নাউন? ইজ ইট অ্যান অ্যাডজেক্টিভ? ইজ ইট আ প্রোনাউন? অ্যাডভার্ব? হোয়াট শুড ইট বি? হ্যাঁ, এটার কি হওয়া উচিত? আসেন এই প্রশ্নের উত্তরে আমরা চলে যাই। দেখেন, মাথা রাখবেন, আপনি যদি কখনো সাবজেক্টের পরে বি ভার্ব, এরপরে একটা মাত্র ওয়ার্ড পান, এই জিনিসটা হইতে পারে একটা নাউন। ঠিক আছে, এই জিনিসটাই হতে পারে একটা অ্যাডজেক্টিভ, এই জিনিসটাই হতে পারে একটা অ্যাডভার্ব, আবার এই জিনিসটাই হইতে পারে একটা ইভেন প্রোনাউন। তার মানে দেখেন, বি ভার্বের পর যদি একটা মাত্র ওয়ার্ড পান, এটার নাউন বা প্রোনাউন হওয়ার সম্ভাবনা আছে, অ্যাডজেক্টিভ হওয়ার সম্ভাবনা আছে, ইভেন সেটা অ্যাডভার্বও হইতে পারে। এখন তিশা ভাবতে পারে যে ভাই এটা কোনো কথা, যে এত কিছু হইতে পারে কেন? ওর ঘরে কি বাপ ভাই নাই? ওর একাই সব হওয়া লাগবে? আসেন এই প্রশ্নের উত্তর আমরা দেখতেছি। ওর বাপ ভাই আছে না, মামাতো বোন, খালাতো বোন আছে? দেখেন, এইটা বের করা আপনার জন্য কোনো খুব বেশি কঠিন কিছু হবে না। এটা বের করার জন্য রকেট সায়েন্সও জানা লাগবে না, এটা খুব ইজি টিপস অ্যান্ড টেকনিক্স এর মাধ্যমে পারবেন। সেটা হচ্ছে, দেখেন এই যে সাবজেক্ট, তারপরে বি ভার্ব, এরপরে দেয়া আছে কি একটা ওয়ার্ড। এই একটা ওয়ার্ড নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, এটা বের করতে চাইলে আপনি জাস্ট সাবজেক্টটাকে প্রশ্ন করবেন যে ভাই সাবজেক্টটা কি। যদি কি প্রশ্নের উত্তরেই একটা মাত্র ওয়ার্ড পান, তাহলে সেটা নাউন বা প্রোনাউন। ওকে, এই কি দিয়ে মূলত আমরা কি জানতে পারবো? আমরা জানতে পারবো পরিচয়। ঠিক আছে, আমরা জানতে পারবো পরিচয়।
আচ্ছা, এইবার আপনি যদি কিপ দিয়ে প্রশ্ন করে উত্তর না পান তাহলে এবার প্রশ্ন করবেন কেমন দিয়ে। যদি কেমন প্রশ্নের উত্তর পেয়ে যান তাহলে বুঝবেন সেটা অ্যাডজেক্টিভ। কেমন প্রশ্নের উত্তরে আমরা কি পাই? কেমন প্রশ্নটার উত্তরে আমরা সাধারণত দোষ, গুণ অথবা অবস্থা জানতে পারি। আর ধরে নেন এই দুটো প্রশ্ন করছেন, উত্তরে আপনি পান নাই, কোনো কিছুই পান নাই, তাহলে আপনি কি করবেন? এইটারে প্রশ্ন করে ফেলাবেন কোথায় দিয়ে। যদি কোথায় প্রশ্নের উত্তরে পেয়ে যান তাহলে আপনি ড্যাম শিওর হয়ে যান এটা হচ্ছে গিয়ে অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব হলে এটা অবস্থা বোঝাবে না, বরং এটা বোঝাবে অবস্থান। আসেন তিশা, আশা করি আমি কয়েকটা প্রশ্ন দিলেই বুঝতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা যেটা দেখলাম সাবজেক্ট, টু বি ভার্ব, এরপরে একটা মাত্র ওয়ার্ড থাকলে কি হয়। এবার আপনাদের পালা। আমি আপনাদেরকে কয়েকটা বাক্য লিখে দেই, আপনারা এই বাক্যগুলোতে কি কি আছে খুঁজে বের করবেন। যেমন আমি যদি লিখি যে উই আর হিয়ার, আপনারা বলবেন এখানে হিয়ারটা কি? 2। আমি এখানে লিখলাম উই আর ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্টটা কি? আমি আরেকটা লিখতেছি উই আর স্টুডেন্টস, আপনারা বলবেন এই স্টুডেন্টসটা কি? তিশা কুইকলি আনসার করবেন। হ্যাঁ, আবার আমি যদি বলি দিস পেন্সিল ইজ মাইন, এখানে বলবেন মাইনটা কি। ঠিক আছে, তাহলে দেখেন আপনি যদি খেয়াল করেন তাহলে আপনি দেখতে পাইতেছেন আর হলো একটা বিভার্ব, আর হলো একটা বিভার্ব, আর হলো একটা বিভার্ব, ইজ হলো একটা বিভার্ব। in all the 4 sentences, 4টা সেন্টেন্সের ক্ষেত্রে the last word is a single word after বিভার্ব। বিভার্বের পরে একটা মাত্র ওয়ার্ড পাচ্ছেন। সো এইখানে আপনারা এখন খুঁজে বের করতে হবে এরা আসলে কি। তাহলে আপনি এখানে প্রশ্ন করেন তো আমি কি, সরি, এখানে আপনি যদি প্রশ্ন করেন যে আমরা কি, এখানে কোনো উত্তর নাই যে আমরা কি। আপনি যদি প্রশ্ন করেন যে ভাই আমরা কেমন, তো তাও নাই। যদি প্রশ্ন করেন যে ভাই আমরা কোথায়, এই যে উত্তর চলে আসছে আমরা এইখানে। কোথায় প্রশ্নের উত্তরে পেয়ে গেছি আমরা এইখানে, তাহলে এটা একটা অ্যাডভার্ব। ঠিক আছে, আচ্ছা, এবার দেখেন উই আর ব্রিলিয়ান্ট, আমরা মেধাবী। আমরা কি, সেই পরিচয় এখানে নাই। আমরা কেমন, এই যে দেখেন আমরা পায়া গেছি যে আমরা হচ্ছে গিয়া মেধাবী। আমরা কোথায় সেটা আমরা জানি না, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। এবার দেখেন তো আপনি যদি প্রশ্ন করেন যে ভাই আমরা কি, এই যে আমাদের পরিচয় হলো আমরা ছাত্র, কিন্তু আমরা যে ছাত্র আমরা কি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট নাকি ফুলিশ সেটা এখানে বলা নাই। সো কেমনটা নাই, আমরা কোথায় সেটাও নাই। সো এটা হচ্ছে আমাদের নাউন। আর এই যে আই, মি, মাই, মাইসেলফ, মাইন, উই, আস, আওয়ার, আওয়ারসেলভস, আওয়ার্স, এই শব্দগুলো আপনারা সবাই চিনেন, এগুলো অটো প্রোনাউন, এগুলো অটো প্রোনাউন। তার মানে তিশা আপনি যে প্রশ্নটা করেছিলেন আমাকে, ধন্যবাদ মারুফ আহমেদ অভি, মাশাআল্লাহ, তিশা দাস, এই তো বুঝা ফেলাইছেন। তাহলে এই যে আপনি প্রশ্ন করতেছেন বিভার্বের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে কি হয়, কি হয় বুঝতে পারছেন না? হ্যাঁ, এটা বোঝার জন্য রকেট সায়েন্স জানতে হয় না। দেখছেন খুব ইজিলি পারা যায় ইনশাল্লাহ। এবার আসেন তাহলে আপনারা আমাকে এই 6 নং প্রশ্নটার উত্তর করে দেন। আপনারা আমাকে 6 নং প্রশ্নটার উত্তর করে দেন। এখান থেকে একটা প্রশ্ন আপনাদের অ্যাডমিশনে আসতেও পারে, আপনাদের অ্যাডমিশন এক্সামে এখান থেকে একটা প্রশ্ন আসতেও পারে। আসবে এমন বলতেছি না, আসতেও পারে। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখেন আই উইল বি ইন ঢাকা ইউনিভার্সিটি ফ্রম 2026, আমি 2026 সাল থেকে ঢাকা ইউনিভার্সিটিতে থাকবো। আই এম বিং ইন ঢাকা ইউনিভার্সিটি, এটা হওয়া সম্ভবই না। আই এম বিং ইন ঢাকা ইউনিভার্সিটি, এটা হচ্ছে না। আই উইল হ্যাভ বিন ইন ঢাকা ইউনিভার্সিটি ইন 2006, এটা হবে কিনা আমরা জানি না। ঠিক আছে, আমরা এটা হবে কিনা আমরা একটু পরে ব্যাখ্যা করব। এবং দেখেন এই যে আই উইল হ্যাভ বিন ইন ঢাকা ইউনিভার্সিটি ফ্রম 2026, এখানে ইন 2026, ফ্রম 2026,
তাহলে এই ক্ষেত্রে আমরা কি নিব? আসেন, মাথায় রাখবেন আপনারা যে মূল ভার্ব হিসেবে টু বি ভার্ব, এটাকে কেউ টু বি ভার্ব বলে, কেউ বি ভার্ব বলে, আপনার কাছে যেটা ভালো লাগে ভাই সেটা বললেন। মূল ভার্ব হিসেবে টু বি ভার্ব দুই প্রকার। আমি কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে বলি নাই। আপনি যেটা মাথায় রাখবেন, মূল ভার্ব হিসেবে টু বি ভার্ব হচ্ছে গিয়ে দুই রকমের হবে। সেই দুই রকমটা কি কি? এই আমি এখানে লিখে দিচ্ছি, দেখেন। আমি পাশে আপনাদেরকে লিখে দেই, আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে আমাদের কাজ হয়ে গেছে, আমরা এখানে লিখতেছি টেন্স। এইবার আমরা এই জায়গাটাতে লিখবো টাইপস অফ টু বি ভার্ব। টাইপস অফ টু বি ভার্ব, টু বি ভার্বের টাইপস। দেখেন টু বি ভার্ব গুলো আবার দুই রকমের হয়। একটা হইতেছে বাবা টাইমলেস, আরেকটা হচ্ছে টাইম বেসড। টাইম বেসড। ইন্টারেস্টিং ফ্যাক্ট, মজা পাইবেন ইনশাল্লাহ। দেখেন প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার। প্রেজেন্ট টেন্সের বিভার্ব সবাই জানেন, এম, ইজ, আর। পাস্ট টেন্সে ওয়াজ, ওয়ার। ফিউচার টেন্সে শ্যাল বি, উইল বি। শুধু বি না কিন্তু, হ্যাঁ। তো শ্যালের ব্যবহার কম বলে আমি এটা হালকা করে কেটে রাখলাম। আচ্ছা, এই হলো গিয়ে টাইমলেস। টাইম বেসড মানে হলো সময় ভিত্তিক। এখানে মাথায় রাখবেন, সময় ভিত্তিক হলে অবশ্যই সময়ের ব্যাপ্তি থাকবে। সময়ের ব্যাপ্তি থাকবে। সময়ের ব্যাপ্তি আছে কিনা বোঝার জন্য আপনাকে তিনটা প্রেপোজিশন দেখতে হবে। যদি তিনটা প্রেপোজিশনে কোনো একটা থাকে তাহলে আপনি ধরে নেবেন সময়ের ব্যাপ্তি বুঝা ফেলাইছেন আপনি বা আছে। একটা হলো গিয়ে সিন্স থাকতে পারে, আরেকটা হলো গিয়ে ফর থাকতে পারে, আরেকটা হলো গিয়ে এই দুটো না থাকলে ফ্রম থাকবে। এবং তারপরে যদি দেয়া থাকে সময়, তাহলে বুঝবেন সেটা টাইম বেসড। এই তিনটা প্রেপোজিশন ছাড়া কিন্তু হবে না। যেমন যদি ইন থাকে তাহলে হবে না। আচ্ছা, এবার দেখেন টাইম বেসডের মধ্যে প্রেজেন্টে কি হবে? হ্যাভ বিন এবং হ্যাজ বিন। পাস্ট টেন্সে কি হবে? হ্যাড বিন। ফিউচার টেন্সে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। তা আমরা শ্যাল হ্যাভ বিনটাকে ব্যবহার করব না, তাই হালকা করে কেটে দিয়ে রাখলাম। ঠিক আছে বাবা? আচ্ছা, এবার আসেন, খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট শিখবো আমরা, কিছু জিনিস জানবো ইনশাল্লাহ, মজা পাইবেন। এই হলো আমাদের টাইমলেস এবং টাইম বেস টু বি। হ্যাঁ, এইবার আসেন, আপনি যদি বলেন যে আই অ্যাম আ স্টুডেন্ট, শতভাগ কারেক্ট। আপনি যদি বলেন আই অ্যাম ব্রিলিয়ান্ট, এই বাক্যটাও শতভাগ কারেক্ট। আপনি যদি বলেন আই অ্যাম ইন ঢাকা ইউনিভার্সিটি, এই বাক্যটাও কারেক্ট। তাহলে প্রথম বাক্যটা হচ্ছে আমি একজন ছাত্র, আমি মেধাবী, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি। এখানে এম মানে হলো আসি, সবই ঠিক আছে। আপনি যদি এখানে এইভাবে বলতেন আই এম আ স্টুডেন্ট সিন্স 2010, আমি
লিখি নাই তো আরেকবার দেখান বাবা। দেখাচ্ছি, কোনো সমস্যা নাই। এবার আপনি যদি বলেন আই এম স্টুডেন্ট সিন্স 2010 বা 2010, আমি 2010 সাল থেকে একজন ছাত্র। এবার আপনি লিখলেন ফ্রম মাই চাইল্ডহুড, আমি আমার বাল্যকাল থেকেই মেধাবী। এরপর আপনি বললেন আমি ঢাকা ইউনিভার্সিটিতে আসি ফ্রম অর সিন্স 2022, কথার কথা আর কি। এইবার দেখেন, আগে আপনি যখন বলছিলেন আই এম স্টুডেন্ট, আই এম ব্রিলিয়ান্ট, আই এম ইন ডিউ, এই পর্যন্ত সব ঠিকঠাক ছিল, কারণ এখানে সময় নাই। কিন্তু যখনই আমি এই শব্দগুলো লিখে ফেললাম, এখানে সময়ের ব্যাপ্তি চলে আসছে। এবার হয়ে গেছে যে আমি 2010 সাল থেকে একজন ছাত্র। এইবার আর আই এম এ স্টুডেন্ট সিন্স 2010 বলা যাবে না, যেহেতু ব্যাপ্তি চলে আসছে। আপনার এখানে এম এবং এখানে এম লেখার কোনো সুযোগ নাই। আমি 2010 সাল থেকে একজন ছাত্র, তার মানে এখানে টাইম বেস্ট লিখতে হবে হ্যাভ বিন। দেখেন হ্যাভ বিনটা এখানে মূল ভার্ব, আর কোনো ভার্ব নাই। আপনার দেখেন, আপনি ভুলেও বলতে পারবেন না যে আই এম ব্রিলিয়ান্ট ফ্রম মাই চাইল্ডহুড, এখানে যেহেতু ব্যাপ্তি চলে আসছে আপনাকে লিখতে হবে হ্যাভ বিন। এবার আপনি যখন বলতেছেন 2022 সাল থেকে আমি ঢাকা ইউনিভার্সিটিতে আসি, তখন আপনাকে লিখতে হবে হ্যাভ বিন। এবার আপনি যদি বলেন যে আমি 2010 সাল থেকে একজন ছাত্র ছিলাম, তাহলে বলতে হবে হ্যাড বিন। আমি বাল্যকাল থেকে ব্রিলিয়ান্ট ছিলাম, তাহলে এখানে লিখতে হবে হ্যাড বিন। আমি 2022 সাল থেকে ঢাবির স্টুডেন্ট ছিলাম, ধরে নেন এখন আমি অন্য জায়গায় চলে আসছি, হ্যাঁ, তাহলে এখানে লিখতে হবে হ্যাড বিন। আর আমি যদি এখানে বলি যে 2028 সাল থেকে আমি একজন ছাত্র হব, তখন হবে উইল হ্যাভ বিন। উইল হ্যাভ বিন কেন হবে বাবা? উইল হ্যাভ বিনটা কেন হবে? কারণ উইল হ্যাভ বিন হচ্ছে টাইম বেসড ভার্ব। আর টাইম বেসড ভার্ব চেনার উপায়টা কি? এই তিনটা প্রেপোজিশন সিন্স, ফ্রম, ফর, এটার সাথে সময় থাকতে হবে। ঠিক আছে, একটা স্ক্রিনশট নিয়ে নেন তিশা একটা স্ক্রিনশট নিয়ে নেন। অবশ্য আমি ক্লাস শেষে আপনাদেরকে এটা মানে এটা গ্রুপে পোস্ট করে দেবো, বোর্ডে যা লিখতেছি গ্রুপে পোস্ট করে দেবো আমি, সমস্যা নাই। আচ্ছা, এবার আসি তাহলে আমরা। এই দেখেন আমাদের 6 নং প্রশ্নের উত্তর হচ্ছে আই উইল হ্যাভ বিন ইন ঢাকা ইউনিভার্সিটি ফ্রম, এই যে দেখেন 2026 সাল থেকে আমি ঢাকা ইউনিভার্সিটিতে থাকবো। হ্যাঁ, 2026 সাল থেকে আমি ঢাকা ইউনিভার্সিটিতে থাকবো, মানে আমি 2026 সাল থেকে, এই যে দেখেন তিনটা প্রেপোজিশন বলছিলাম আমরা, কি কি, যে ফ্রম, ফর এবং সিন্স প্লাস সময় থাকলে, সেক্ষেত্রে আমাদেরকে কি লিখতে হয় বাবা? আমাদের লিখতে হয় টাইম বেসড টু বি ভার্ব। এখন বলতে পারেন ভাইয়া এখানে উইল বি হলো না কেন? ভাই উইল বি তো টাইম বেসড না, টাইমলেস। উইল হ্যাভ বিন হলে এটা হইতো, আর এখানে তো ভাই এটা হওয়ার সুযোগই নাই। এখানে উইল হ্যাভ বিন দেওয়া আছে, ঝামেলাটা হচ্ছে গিয়ে ইন আছে, ইন থাকলে টাইমলেস হয়। সো কারেক্ট আনসার হচ্ছে ডি। ঠিক আছে, এবার আসেন, দ্য প্রেসিডেন্ট উইল প্রিজাইড ড্যাশ দ্য মিটিং গোয়িং টু বি হেল্ড টুমরো, অর্থাৎ আগামীকাল হতে যাওয়া যে মিটিংটা, এইটাতে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি এটা সভাপতিত্ব করবে। মাথায় রাখবেন, প্রিসাইড ওভার মানে হলো সভাপতিত্ব করা, প্রিসাইড ওভার মানে হলো সভাপতিত্ব করা। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, আপনাদের যে কোনো সময় চলে আসতে পারে। আর কতক্ষণ ক্লাস হবে? আমরা আর 10-15 মিনিট ক্লাস নেব বাবা অন্তত। তিশা দাস, কি খুব বেশি বোরিং লাগতেছে নাকি ক্লাসে? নাকি আপনাদের আবার মনে হয় এরপরে ক্লাস আছে আরেকটা, তাই না? আচ্ছা, হ্যাঁ, এইটাই মূল কারণ আর কি। চলে আসি এবার আমরা 8 নম্বরে। এখানে বলা হচ্ছে দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড খৌকস। এই যে খৌকস শব্দটার সিনোনিম কি? সিনোনিম চাওয়া হয়েছে, কিন্তু খৌকস মানে হচ্ছে গিয়ে কাউকে পটানো। পটানোর আরেকটা সমার্থক শব্দ হচ্ছে খ্যাজল, CAJOLE, খ্যাজল। তো আমি এই শব্দটা মাঝে মাঝেই বলি স্টুডেন্টদেরকে যে ভাই আপনি বাংলা এটারে কাজল মনে করেন, কাজল। তো মেয়েরা যখন চোখে কাজল দেয়, দেখবেন অনেক ছেলেরাই মেয়েগো চোখের কাজল দেখা চোখের মায়ায় পইটা যায়, কনভিন্স হয়ে যায়। তাহলে দেখেন, এই যে মেয়েরা চোখে কাজল দিয়ে ছেলেদেরকে ক্যাজল করে বলতে পারেন। ক্যাজল মানে হলো পটানো, অভিভূত করা, পটিয়ে ফেলা। পিপল মানে হচ্ছে বাবা দুর্বল, পিপল মানে হচ্ছে দুর্বল। পিকুলিয়ার মানে হলো অদ্ভুত,
বার্ড এর মানে অনেকগুলো হয় আর কি, একটা হয় চিতা আর একটা হয় সঙ্গী। চিতা অথবা সঙ্গী, বার্ড। তাহলে গ্র্যাটিফাই মানে হচ্ছে চরিতার্থ করা বা নিজের ইচ্ছা বা নিজের কোনো কাজ বাস্তবায়ন করে নেয়া। তাহলে এই যে পটানো বা কাউকে পটিয়ে কোনো কাজ করিয়ে নেয়া বা নিজের কোনো কাজ বা কোনো কিছু চরিতার্থ করা, যা চাইছিলাম তাই করে ফেলা, এটার নামই হচ্ছে গিয়ে মানে এটা বলতেই গ্র্যাটিফাই বোঝায়। হ্যাঁ, গ্র্যাটিফাই। এই তো মাশাআল্লাহ, ধন্যবাদ। এবার আসেন 9 নাম্বার। এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা আছে, দেখি এটা আপনারা ধরতে পারেন কিনা। দেখি আপনারা 9 নং প্রশ্নের উত্তরটা করতে পারেন কিনা, একটু কুইকলি চেষ্টা করেন তো দেখি। 9 নং প্রশ্নের উত্তরটা একটু চেষ্টা করেন তো দেখি কে কে করতে পারেন, কার কার হয়ে যায় দেখা যাক। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে বলি। যদি কখনো এইরকম পান, যদি কখনো এরকম পান যে এরকম দেয়া আছে দা প্লাস নাউন প্লাস অফ ডট 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 প্লাস দেন, এরপরে দা প্লাস নাউন প্লাস অফ ডট ডট ডট। অর্থাৎ আমরা যখন দেখব, খুব ইন্টারেস্টিং একটা বিষয়, ডিগ্রির একটা মারাত্মক জায়গা, যেই জায়গাটাতে বা যেই বিষয়টাতে স্টুডেন্টরা নিয়মিত ভুল করে। বাবা যখন দেখবেন দা প্লাস নাউন প্লাস অফ দেন দা প্লাস নাউন প্লাস অফ এরকম দেয়া আছে, সেক্ষেত্রে আপনি যদি এটাকে এইভাবে লেখেন, মানে এই যে দেনের আগের এবং পরের অংশটা যদি দা প্লাস নাউন প্লাস অফ দিয়ে লেখেন, তাহলে এই জায়গাটাতে রিডান্ডান্সি হয়ে যেতে পারে। এখানে কি হবে? রিডান্ডান্সি, মানে এই জায়গাটাতে বাহুল্য দোষ হতে পারে। সো এই বাহুল্য দোষে আপনি যদি চান যে আপনার সেন্টেন্সটাকে দুষ্ট বানাবেন না, এটাকে একটু ভালো করবেন, ঠিক করবেন, তাইলে আপনার যে কাজটা করা লাগবে সেক্ষেত্রে আপনি লিখবেন দা প্লাস নাউন প্লাস অফ, প্রথম অংশটাকে ঠিক রাখবেন, রাখার পরে এই যে THAN দেন প্লাস, এই যে এরপরে দা প্লাস নাউন প্লাস অফ আছে এটা আমরা লিখবো না, ঠিক আছে? না লিখে আমরা এই জায়গাটাতে লিখব, আমরা এই জায়গাটাতে লিখব দেন তো থাকবেই, আপনি এখানে হয় লিখবেন দ্যাট অফ প্লাস বাকি অংশ, অথবা দোজ অফ প্লাস বাকি অংশ। এখন দেন অফ কখন লিখবেন, দোজ অফ কখন লিখবেন? দেন অফ লিখবেন যদি সেটা সিঙ্গুলার হয়, অথবা যদি সেটা আনকাউন্টেবল নাউন হয়। দোজ অফ কখন লিখবেন? যদি সেটা প্লুরাল হয়। কোনটা? এর পরের নাউনটা আর কি। হ্যাঁ, আসেন আমি আপনাদেরকে একটা উদাহরণ দেখাই। আমি আপনাদেরকে উদাহরণ দেখাই, আমি এখানে লিখে দিচ্ছি এক্সাম্পলস। যদি এরকম হয় যে the people of Bangladesh, the people of Bangladesh are taller than the people of Japan. যদি আপনি বলেন যে the people of Bangladesh are taller than the people of Japan, অথবা the people of America, the people of the USA are taller than the people of Bangladesh, যদি এরকম থাকে, এই জায়গাটাতে দেখেন তো বাবা, এই যে দা প্লাস নাউন প্লাস অফ, এই যে দা প্লাস নাউন প্লাস অফ, দ্য পিপল অফ কমন আসছে, সো আমরা এটারে আর কমন রাখবো না। হ্যাঁ, আমরা এটারে একটু আনকমন বানাবো। কিভাবে বানাবো দেখেন, আমরা এটারে এইভাবে লিখে ফেলবো। তাহলে আমরা লিখবো দ্য পিপল অফ বাংলাদেশ আর taller than those of Japan. I hope বুঝা ফেলাইছেন। আসিফ হোসেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাবা আমাদের প্রায় শেষ, আর আপনি কেবল আসছেন বাবা। যাক, সমস্যা নাই। আবার যদি এরকম থাকে দেখেন,
the education system of England is better than the education system of বাংলাদেশ। এবার দেখেন তো বাবা, এই জায়গাটাতে দা প্লাস নাউন প্লাস অফ কমন আসছে না? এই দেখেন, দ্য এডুকেশন সিস্টেম অফ ইংল্যান্ড, সরি, দ্য এডুকেশন সিস্টেম অফ এতটুকু কমন। তাহলে আমাদের এখানে একটা আনকমনের খেলা খেলতে হবে আর কি। তাহলে আমরা এই জায়গাটাতে কি লিখবো? এই যে কি আর লিখবো, সহজ করে এটা লিখে ফেলাবো। তাহলে আমরা লিখবো দ্য এডুকেশন সিস্টেম of England is better than that of Bangladesh। দ্যাট কেন লিখলাম? কারণ এডুকেশন সিস্টেম একটা সিঙ্গুলার নাউন। ওকে, আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ বুঝে ফেলাইছেন। সো এই নিয়ম অনুযায়ী আপনি যখন বলতেছেন দ্য স্যালারি অফ আ বাস ড্রাইভার ইজ মাচ হায়ার, হায়ার শব্দটার উপর জোর দেওয়ার জন্য মাছ শব্দটা ব্যবহার করা হয়েছে, যে একজন বাস ড্রাইভারের যে স্যালারি সেইটা ইজ মাচ হায়ার, সেটা দেন টিচার যদি বলেন একজন, এবার টিচারের সাথে বাস ড্রাইভারের স্যালারির তুলনা হয়ে গেছে, লেখা যাবে না। তাহলে এটা কি আসবে? দেন দেয়ার অফ আ টিচার। বুঝতে পারছেন? বাকিগুলো হবে না। এখানে ইন কম্প্যারিজন উইথ বা অন্য কিছু দেওয়ার সুযোগ নাই। ঠিক আছে? বলতে পারেন কেন সুযোগ নাই? কারণ হায়ার একটা কম্পারেটিভ রে বাবা, যেহেতু কম্পারেটিভ ডিগ্রি, এরপর আমার একটা দেন আনতে হইব, দেন আমার বাধ্যতামূলক, বাকি কিছু লেখার সুযোগ নাই। তাহলে এ আর ডি এমনি কাটবো। বি আর সি এর মধ্যে কোনটা নিবেন আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, বি আর সি এর মধ্যে কোনটা নিবেন আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এবার চলে আসেন 10 নাম্বার। এখানে বলা হচ্ছে দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড জার্মেইন। এই জার্মেইন মানে হলো প্রাসঙ্গিক, এটার বিপরীত শব্দ চাওয়া হয়েছে। জার্মেইন মানে হলো বাবা প্রাসঙ্গিক। ঠিক আছে, প্রলিফারেশন মানে হচ্ছে গিয়ে বৃদ্ধি, উন্নয়ন। হ্যাঁ, এটা বলতে পারেন বৃদ্ধি, উন্নয়ন, বৃদ্ধি করা, আমরা বলতে পারি বৃদ্ধি, সমৃদ্ধি, উন্নয়ন, প্রলিফারেশন। ভ্যানিটি মানে হলো অহংকার, অহংকার। এক্সট্রানিয়াস মানে হলো অপ্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক। আমাদের কাছে চাওয়া হয়েছে অ্যান্টোনিম, কিন্তু রিলেভেন্ট মানে হলো প্রাসঙ্গিক। আমার আর বলার প্রয়োজন নাই, বুঝতেই পারতেছেন। আমাদের কারেক্ট সেন্টেন্স হচ্ছে, সরি, কারেক্ট ওয়ার্ড হচ্ছে বা অ্যান্টোনিম হচ্ছে এক্সট্রানিয়াস। এক্সট্রানিয়াস মানে হচ্ছে গিয়ে অপ্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক। এটা অপ্রাসঙ্গিক কথা, কাজকর্ম, যে কোনো কিছু বোঝানোর জন্য আপনি ব্যবহার করতে পারেন এক্সট্রানিয়াস। ওকে ডিয়ার, তাহলে আসেন আমরা পরের প্রশ্নটাতে চলে যাই। হ্যাঁ, এইবার আসেন এই জায়গাটাতে ভাই, এই জায়গাটাতে আমি দেখেছি আমার জীবনে 90% পোলাপাইন কম করে হলেও ভুল করে ভাই। হ্যাঁ, এই জায়গাটাতে 90% পোলাপাইন কম করে হলেও ভুল করে। দেখি আসিফ হোসেন আপনি ধরতে পারেন কিনা, তিশা দাস, দেখি আপনারা এই প্রশ্নটার উত্তর কারেক্ট ধরতে পারেন কিনা। আমি ড্যাম শিওর এই জায়গাটাতে কম করে হলেও আপনার 80 থেকে 90% স্টুডেন্ট এই জায়গাটাতে ভুল করে। এই জায়গাটাতে তারা ভুল করে ফেলে। দেখি আপনারা এটাকে কি মনে করেন। হ্যাঁ, আমার সাথে যারা আছেন আপনাদের কি মনে হয়, এটা কি রং নাকি রাইট? মানে এটার কারেক্ট আনসারটা কি হবে দেখি। তিশা বলতেছেন বি, বাকিরা? বাকিরা আচ্ছা ঠিক আছে, দেখেন
মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমাদের তিশা অনেক ট্যালেন্টেড মানুষ। দেখেন, আমরা জানি ইনভার্টেড কমার ভেতরের যে অংশটা, এইটাকে বলা হয় রিপোর্টেড। ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা, এটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমার বাইরের যে অংশটা, এটার নাম হলো ভাই রিপোর্টিং স্পিচ। আমরা অনেকে বোকার মতো এই বাইরের অংশটাকে রিপোর্টিং ভার্ব বলি। ভাই, এখানে হ্যানার নিচেও আন্ডারলাইন আছে, টোল্ডের নিচে, হারের নিচে, মাদার সবার নিচে আন্ডারলাইন আছে। তাহলে রিপোর্টিং ভার্ব বলার এখানে কোনো সুযোগ নাই, কারণ যদি রিপোর্টিং ভার্ব হতো তাহলে শুধু টোল্ডের নিচে আন্ডারলাইন থাকতো। এতটুকু থাকলে আপনি বলতে পারেন রিপোর্টিং ভার্ব। ওকে ডিয়ার, তো রিপোর্টেড ভার্ব বা রিপোর্টিং স্পিচ হওয়ার সুযোগ নাই। তাহলে আনসার হচ্ছে রিপোর্টেড স্পিচ। মাশাআল্লাহ, ভুলে গেছিলাম, শিওর ছিলাম না। যাক, ধন্যবাদ তিশা, আপনি তো বুঝে ফেলাইছেন, মাশাআল্লাহ। ওকে, এইবার আমাদের লাস্ট প্রশ্ন আর কি। এখানে লিখে দেয়া আছে যে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস, এই যে নিচের ওয়ার্ডগুলোর মধ্যে হুইচ ইজ নট কারেক্টলি স্পেলড, কোনটা কারেক্টলি স্পেলড করা হয় নাই, কে বলতে পারবেন? ট্রাই করেন তো দেখি। নিচে যে আমরা 4টা শব্দ দেখতে পাচ্ছি, এটার মধ্যে কোনটা কারেক্ট না, মানে বানানটা ঠিক নাই, স্পেলিংটা ঠিক নাই। তাহলে আসেন আমরা নিচের থেকে উপরের দিকে উঠি। সেমিস্টার বানানে কোনো এ নাই, এটা কারেক্ট। পার্সোনাল যেটা বলেন আপনারা আর কি, এই যে আপনারা যখন বলবেন পার্সোনাল, এর মানে হলো ব্যক্তিগত, ব্যক্তিগত। আর আপনি যখন লিখবেন পার্সোনেল, এই পার্সোনেল জিনিসটা কি জিনিস বাবা? এই পার্সোনেল রিপোর্টিং ভার্ব না, আসিফ বোকামি করে ফেলছেন বাবা। যাক, দেখেন পার্সোনেল মানে হচ্ছে গিয়ে সৈন্য বা কর্মী, কর্মীদের দলকে পার্সোনেল বলা হয়। XNNEL। কমিটি তো আমরা দেখতেছি ঠিকই আছে, COMMITTEE, এটাও কারেক্ট, এটাও কারেক্ট। সমস্যা হচ্ছে আমাদের এ নাম্বারে, এটার রিয়েল যেই স্পেলিংটা সেটা হচ্ছে CAMARA, হ্যাঁ, খামারা, DERIE, খামারা ডেরি। এটা একটা নাউন, এর মানে হলো বন্ধুত্ব। ওকে, এর মানে হচ্ছে বন্ধুত্ব, বন্ধুত্ব বা সম্পর্ক বলতে পারেন। তাহলে আমাদের অপশন এটাতেই প্রবলেম ছিল, এটাই ভুল ছিল। যাই হোক, আশা করি বুঝে ফেলছেন ইনশাআল্লাহ। এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে নেক্সট ক্লাসে চেষ্টা করব ফার্স্ট পার্ট থেকে ক্লাস নেয়ার। ওকে, নেক্সট ক্লাসে চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের সাথে ইংরেজির প্রথম পত্রের একটা ক্লাস নিতে, যাতে করে আপনাদের ভার্সিটি অ্যাডমিশন আপনাদের জন্য সুবিধা হয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম, আদাব, আল্লাহ হাফেজ।